আজও টাঙ্গায় চড়ে মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানগুলি বেড়ানো যায়। প্রথমেই শুরু হোক কাঠগোলার বাগান দিয়ে। 25 টাকার টিকিট, খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। কি কি দেখবেন তার একটা লিস্ট দেখুন। এই হলো সেই সুড়ঙ্গ পথ, যে পথে নাকি একসময় জগৎ শেঠের পুঁঠি বাড়িতেও যাতায়াত হতো। তবে এর চারপাশ দেখে মনে হয় এটা অনেকটাই রাজস্থানী ধাঁচের ধাপ কুয়ো। জিয়াগঞ্জের বড় ব্যবসায়ী লক্ষ্মীপদ সিং দুগার এই জায়গাটি কিনে বাগান তৈরি করিয়েছিলেন। প্রাসাদটির ভেতরে যাবার জন্য আবার আলাদা করে টিকিট রয়েছে 10 টাকার। প্রাসাদের এই পুকুরেই একসময় পোষা হতো হিরে আর মতি নামে দুটো মাছ। বাগানের নানান জায়গায় রয়েছে এই ধরনের অনেক পাথরের কাজকর্ম। হিরে আর মতি নামের মাছ দুটো মারা গেলে সেগুলোকে এখানেই সমাধিস্থ করা হয়। এটা হলো নাচমহল। 1780 সালে তৈরি কারুকার্যময় আদিনাথের মন্দির। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। সংলগ্ন এই পুকুরটিতে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। ছোটদের মনোরঞ্জনের জন্য রয়েছে একটি চিড়িয়াখানাও। কাঠগোলার পর দেখতে হয় জগৎ শেঠের এই বাড়িটি। হাউস অফ জগৎ শেঠ এখন একটি মিউজিয়াম। নবাবী আমলের নানান দুষ্প্রাপ্য জিনিসের সংরক্ষণ করা রয়েছে এই বাড়িটিতে। প্রবেশ মূল্য 30 টাকা। জগৎ শেঠের টাকশালে বসে আছি, টাকা কড়ি পকেট থেকে ভালোই চলে যাচ্ছে হুটহাট করে। 30 টাকা নিল ঢুকতে, আবার এই একখানা বই নিলাম। এই যে বইটা, এর দাম বলে 30 টাকা, হাজারদুয়ারি। চলো দেখো, জগৎ শেঠ এখনও মরে গিয়েও এখনও টাকশাল থেকে ভালোই রোজগার করছে। বসে আছি আমরা জগৎ শেঠের টাকশালে, বেড়াতে এসেছি মুর্শিদাবাদ। ওকে, জগৎ শেঠের বাড়ির পর দেখব নসিপুর রাজবাড়ি। এই বাড়িটি অপেক্ষাকৃত নতুন। পেছনে রয়েছে জরাজীর্ণ প্রাসাদের কিছু অংশ। কুখ্যাত রাজস্ব আদায়কারী দেবী সিং 1776 খ্রিস্টাব্দে এই প্রাসাদটি তৈরি করেন। বহু দুষ্প্রাপ্য দলিল দস্তাবেজ ছাড়াও পুরনো দিনের অনেক জিনিস অবহেলায় নষ্ট হচ্ছে। পুরনো রাজবাড়ির বিভিন্ন অংশেই রয়েছে নানান পৌরাণিক দেবদেবীর মূর্তি। এটা একটা ফাঁসি ঘর। নসিপুরের এই রাজবাড়িতে এখনও ঝুলন যাত্রা এবং দোল পূর্ণিমা খুব ধুমধাম করে পালন করা হয়।
এটা হলো নিমক হারাম দেউরি। এই দেউরি দিয়েই সেদিন প্রবেশ করতে হতো মির্জাফরের প্রাসাদে। আজ প্রাসাদের কোনো চিহ্নই নেই। প্রাসাদের জায়গায় রয়েছে একটি ইমামবাড়া। কেবল বৃহস্পতিবার এখানে প্রবেশ করা যায়। মির্জাফরের বাড়ির গেটের ঠিক বিপরীতেই রয়েছে জাফরাগঞ্জ সমাধিক্ষেত্রটি। এই সমাধিক্ষেত্রেই রয়েছে মির্জাফর ও তার বংশধরদের সমাধি। এখানেও দর্শনী বাবদ দিতে হয় 5 টাকা। বাংলা বা ইংরেজি কোনো ভাষাতেই কিছুই লেখা নেই কোথাও। অনুমানে বুঝলাম এটাই মির্জাফরের সমাধিক্ষেত্র। এই জাফর আলীগঞ্জে এটা হলো গিয়ে মির্জাফরের সমাধি। এই মির্জাফরের সমাধিতে এখানেই 1100 সমাধি রয়েছে। এর মধ্যে যেটা গাঁদা ফুল দেওয়া আছে দেখছেন এই যে সামনে, এই গাঁদা ফুল দেওয়া সমাধিটা হচ্ছে মির্জাফরের সমাধি। অসংখ্য সমাধি। এটি মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নিসার সমাধি। জাফরাগঞ্জের সমাধিক্ষেত্রটি থেকে দক্ষিণ দিকে মহিমাপুরে এর অবস্থান। সমাধিক্ষেত্রটি রয়েছে এই সিঁড়ির নিচে। হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। 18 বছর ধরে 17 লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয় করে 1837 সালে সেই সময়কার নবাব নাজিম হুমায়ুন খাঁ তৈরি করেন নিজ বাসভবনের জন্য। ব্রিটিশ স্থপতি স্যার ডানকান ম্যাকলয়েডের পরিকল্পনায় এটি তৈরি করা হয়। হাজারদুয়ারি একটি অসাধারণ ঐতিহাসিক জাদুঘর। সামনের এই ঘড়ি মিনারটি তৈরি করেন ডানকান ম্যাকলিয়ডের বাঙালি সহকারী সগুর মিস্ত্রি। হাজারদুয়ারি আর ইমামবাড়ার মাঝেই রয়েছে এই বাচ্চাওয়ালি কামানটি। 1647 সালে জনার্দন কর্মকার গড়েন 18 ফুট লম্বা এই কামানটি। এটি হলো ভারতের বৃহত্তম ইমামবাড়া। সিরাজের তৈরি কাঠের ইমামবাড়াটি 1846 সালে ভস্মীভূত হয়ে গেলে 1848 সালে এই ইমামবাড়াটি গড়েন নবাব নাজিম মনসুর আলী। হাজারদুয়ারি দেখে এবার চলুন কাটরা। 1897 সালের ভূমিকম্পে কাটরার মসজিদটি ভীষণভাবে ধ্বংস হলেও আজও যে অবশেষ আছে তাও দেখবার মতোই। কাটরায় কোনো প্রবেশ মূল্য নেই। আমরা কাটরা মসজিদে এসছি, এখানে হেঁটে বেড়াচ্ছি, নানান জায়গাগুলো দেখব। কাটরা মসজিদের এইসব গঠনশৈলী ভেঙে গিয়েও যা আছে তা মুর্শিদাবাদে একটা দেখবার জিনিস। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে জায়গাটি খুব সুন্দরভাবে সুরক্ষিত। 1723 সালে মুর্শিদ কুলি খাঁ মক্কার কাবা মসজিদের অনুকরণে তৈরি করেন মসজিদটি। 1727 সালে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর তাকে এই মসজিদের সিঁড়ির নিচেই এইখানেই সমাধিস্থ করা হয়। এই স্থানটিতে একসাথে 1000 জনের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এই মসজিদ অঞ্চলটি একসময় মাদ্রাসা স্কুল হিসেবেও ব্যবহার করা হতো।
কাটরা থেকে জাহানকোষার দূরত্ব মাত্র 800 মিটার। জাহানকোষা, যার অর্থ বিশ্বজয়ী। 1637 সালে জনার্দন কর্মকারের তৈরি এই কামানটি লম্বায় প্রায় 5.5 মিটার আর বের প্রায় 1.5 মিটার। 8 টন ওজনের এই কামানটি থেকে প্রতিবারে গোলা ছুড়তে বারুদ লাগত 30 কেজি। অষ্টধাতু দিয়ে তৈরি বলে খোলা আকাশের নিচে থাকা সত্ত্বেও এটিতে কোনো মরচে পড়েনি। স্থানীয়রা এই কামানটিকে দেবতা জ্ঞানে পুজো করেন। মতিঝিল জামা মসজিদ। হাজারদুয়ারি থেকে 3 কিলোমিটার দক্ষিণে মতিঝিল। ভাগীরথী থেকে বিচ্ছিন্ন অশ্বক্ষুরাকৃতি হ্রদ, আর এই হ্রদের পারেই আলীবর্দীর বড় জামাই ঘসিটি বেগমের স্বামী নওয়াজেশ মোহাম্মদ খাঁ বিশাল এক প্রাসাদ গড়েন। আজকের মতিঝিল অবশ্য অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। আধুনিকভাবে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা চলেছে মতিঝিল পার্ককে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের কটেজগুলিতে রাত্রিবাস করলে সকালের দিকে মতিঝিলের পরিবেশ অসাধারণ লাগে। রাত্রিবাস না করলেও টিকিট কেটে পার্কে প্রবেশ করে টয় ট্রেন এবং বোটিংয়ের আনন্দ উপভোগ করতেই পারেন। আমরা মুর্শিদাবাদে ছিলাম পশ্চিমবঙ্গ সরকারের এই ট্যুরিস্ট লজটিতে। আমাদের পরের গন্তব্য খোশবাগ। লালবাগ সদরঘাট থেকে ভাগীরথী পেরিয়ে যাওয়া যায় খোশবাগ। ওপারের ফেরিঘাট থেকে খোশবাগ পর্যন্ত টোটো ভাড়া নেয় 15 টাকা। নবাব আলীবর্দী খাঁ সহ সিরাজ পরিবারের 34 জনের সমাধি রয়েছে এই খোশবাগে। সকাল থেকে সন্ধে পর্যন্ত খোলা থাকে এই খোশবাগ। এর প্রবেশ মূল্য নেই। খোশবাগের গেট দিয়ে ঢুকে একেবারে শেষের দিকের সমাধিক্ষেত্রগুলিতেই রয়েছে সিরাজউদ্দৌলা ও আলীবর্দী খাঁর সমাধিস্থল। খোশবাগ থেকে 8 কিলোমিটার দূরে কিরিটেশ্বরীর মন্দির। এটি 51 সতীপীঠের অন্যতম একটি। এখানে দেবীর মুকুট পড়েছিল বলে এর নাম কিরিটেশ্বরী। নাটোরের রানী ভবানী প্রতিষ্ঠা করেন এই মন্দির। পরবর্তীতে সংস্কার করেন মহারাজা যোগেন্দ্র নারায়ণ ও দর্পনারায়ণ রায়। গ্রামের মুসলিম বাসিন্দারাও হিন্দু ধর্মের এই শক্তিপীঠের রক্ষণাবেক্ষণ করেন। কিরিটেশ্বরী মন্দিরের পথেই পড়ে জগবন্ধু ধাম। বৈষ্ণব ধর্মগুরু ও সমাজ সংস্কারক ছিলেন এই জগবন্ধু। টাঙ্গায় বা টোটোতে চড়ে সারা দিন ধরে মুর্শিদাবাদের এই ট্যুরটি সম্পন্ন করা যায়। 6-7 জনের জন্য খরচ পড়বে 1,500 থেকে 2,000 টাকা। থাকার জন্য সারা শহরে রয়েছে প্রচুর হোটেল। সব বাজেটের ভ্রমণার্থীদের জন্য আদর্শ জায়গা মুর্শিদাবাদ।